হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কাছে আমি প্রথমেই সরি চেয়ে নিচ্ছি, কারণ কালকে রাতে আমি ঘটনাটা পোস্ট করতে পারিনি। তো কিছু কারণবশত কালকে ঘটনাটায় কিছু প্রবলেম হচ্ছিল, যার কারণে কালকের ঘটনাটা আমি অনেক চেষ্টা করার পর আপলোড করতে পারিনি। তো চলো, যাই হোক, আজকে সেই ঘটনাটা পুনরায় তোমাদের কাছে রেকর্ডিং করছি। আশা করি তোমাদের আজকে ফুটেজ সহকারে ঘটনাটা বেশ ভয় লাগবে। তো সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। এবার যাবো আজকের ঘটনায়। আজকের ঘটনাটা আমাদের সাইথিয়া বীরভূম থেকে মাম্পি পাঠায়। মাম্পি সত্যি খুব সাহসী একটা বোন। ওর সাহসের সত্যি তারিফ করতে হয়, কারণ এত ভয়ঙ্কর একটা বাড়ি, যে বাড়িটা কালকে রাতে আমি তোমাদের সাথে শেয়ার করি শর্টস ভিডিওয়ে, তোমরা দেখেছো। এবার সেই বাড়ির ঘটনা, রহস্য, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। সাথে আমি ভিডিওটা আবারও তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো। এখানে অনেকগুলো ঘটনা ওই বাড়ির আমি তোমাদের সামনে তুলে ধরব। প্রথমত বলি, মাম্পি বোন আমাকে বলে, দিদি ভাই, এই ঘটনাটা বহু বছর ধরে আজও ঘটে আসছে। যে বাড়িটির ফুটেজ তোমরা দেখেছো, বলো তো, একটা বাড়িতে দীর্ঘ বছর ধরে যদি মানুষ বসবাস না করে, তাহলে সেই বাড়িটা রক্ষণাবেক্ষণা কে করে? ওখানে তো কেউ থাকেই না। সেই বাড়ির উঠোন, ঝড় বৃষ্টি জল যখনই হোক, সে মধ্যরাতে হোক আর দিনের বেলাই হোক, কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ওই বাড়ির উঠোন কে ঝাড় দেয়? পরিষ্কার করে ঝাড় দেওয়া একটা পাতা খুঁজে পাবে না। আজও পর্যন্ত একই জিনিস বহু বছর ধরে হয়ে আসছে। তবে কিছু ঘটনা চোখের সামনে ঘটে, এমনকি মৃত্যু পর্যন্ত হয়। আজকের ঘটনাটা পুরোটাই শেয়ার করছি বোনের কথা মতো। আমাদের বোন মাম্পি বলে, দিদি ভাই, আমি যখন ক্লাস 2-3 পড়ি, তখন আমার আনুমানিক বয়স ধরে নাও ওই 7 বছর 6 বছর। আমি তখন অনেকই ছোট, আর আমার মা তখন তাঁতের শাড়ির কাজ করত। আমাদের অবস্থা খুবই তখন খারাপ ছিল। যেই বাড়িটার আজকে ঘটনাটা বলছি, ওই বাড়িটা অ্যাকচুয়ালি বীরভূমের সাইতিয়ায় সবাই ভুতুরে বাড়ি নামেই চেনে। ওই বাড়িটার সামনে কেউ যাবার চেষ্টাও করে না। সব থেকে বড় কথা, ওই বাড়িটায় কেউ বাস করতে পারে না। এবার ঘটনাটা হচ্ছে, মাম্পি বলে, দিদি ভাই, ওই বাড়িটা ছিল এক দাদু আর দিদার। দাদু দিদার কোনো সন্তান ছিল না। তো দাদু দিদা বেশিরভাগ সময়টা থাকতো মুম্বাইতে। কখনো কখনো ওই বাড়িতে তারা আসতো ঘুরতে, এসে 10 দিন 20 দিন থাকতো, আবার চলে যেত। বাড়িতে প্রচুর পুরনো আসবাবপত্র ছিল, যেরকম বোন জানায়, সেই রাজরাজাদের যেরকম খাট হয় না কাঠের, ওরকম খাট ডিজাইন করা, চেয়ার, আলমারি, আরও নানা রকম জিনিস, যেগুলোর মূল্য অনেক। মাম্পি বলে, দিদি ভাই, একদিন দাদু আর দিদা মুম্বাই থেকে হঠাৎ আসে। এসে আমার মাকে ফোন করে। মাকে ফোন করতে প্রায় এই ঘটনাটা 8-9 বছর আগেকারের। বলছে মাকে ফোন করতে আমার মা বলল, হ্যাঁ বলো। তো বলছে, মেয়ে একটুখানি আয় না আমাদের বাড়িতে, আমরা এসছি, আয় তোর মেয়েটাকে নিয়ে আসিস। তো মাম্পি আর মাম্পির মা যায় তাদের বাড়িতে। মাম্পিদের বাড়ি হচ্ছে ওই বাড়ি থেকে দূরত্ব 1 মিনিটের, রাস্তার এপার আর ওপার। ফোন আসা মাত্রই ছুটে যায়। দাদু বলল, দিদা এসছে সাথে, যা দিদার সাথে দেখা করে আয়। যখন দিদার সাথে দেখা করতে যায়, মাম্পির প্রথম সেদিন দিদাকে দেখে। মাম্পি দেখে দিদা যিনি ছিলেন, বলছে, দিদিভাই, হিন্দি বইয়ের আমরা রেখাকে সবাই চিনি, খুবই সুন্দর একজন লেডি। বলছে ওনার থেকেও দেখতে সুন্দরী সেই দিদাকে। যথেষ্ট বয়স হয়েছে, তবুও যেন মুখের বলিরেখা, বয়সের ছাপ ওনার মধ্যে নেই। এত অপূর্ব দেখতে, সেরকম ওনার হৃদয় এত ভালো, আর সেরকম টাকা পয়সার কোনো অভাব নেই, সেরকমই কিন্তু ওনারা রিচ। তো
আমাদের মাম্পি বলে দিদিভাই মায়ের সাথে যেতে, তখন ওই দিদা আমার মাকে বলে, কিরে এখন কি করছিস? তো মা জানায় আমি তাঁতের কাজ করি, এখন এই করছি। তো দিদা তখন বলল, এই করে চলে যায়? মেয়েটা তো পড়াশোনা করছে, কিসে পড়ছে? তো ওই সময় তুই কি থ্রিতে মাম্পি পড়ে সেটা মা জানায়। দিদা বলল, একটা কাজ কর না, আমাদের বাড়িটা এত বড় বাড়ি, তোমরা দেখেছো ফুটে বাড়িটা কত বড়, দেখেছো তো, বিশাল বড় জায়গা, সামনে বিশাল বড় বাড়ি, বাগান বাড়ি টাইপের। সেই দিদা তখন বলে মাকে যে আমাদের বাড়িতে তোরা রাতের বেলা থাক, বাড়িটায় তোর মেয়ের আর তোর পুরো খরচা আমি পাঠিয়ে দেবো। তা মা ভাবলো যে আমি দিনের বেলা আমার বাড়িতে থাকবো, তাঁতের শাড়ির কাজ করব, আর রাতের বেলা এই বাড়িতে এসে থাকবো, তাহলে টাকাটাও পাবো, আর তখন সংসারে অভাব অনটন সেই দিকটাও ঠিক হবে। মাম্পি জানায়, দিদিভাই আমার মা ওই দিদা দাদুর প্রস্তাবে রাজি হয়, বলল ঠিক আছে আমি থাকবো। দিদা দাদু বেশ ছিল বাড়িতে, প্রায় সন্ধে হলেই ফোন করে ডাকতো, মা আসতো। একদিন হঠাৎ সেরকম শীতকাল, প্রচুর ঠান্ডা, আর ওইদিকে তো গাছালি খুব বেশি, তো তোমরা দেখতেই পারছো ভিডিওয়ে। ওই সময় দিদা হঠাৎ করে মাকে ডাকে সন্ধ্যাবেলা, একটুখানি আয় তোরে বাড়িতে। খুব ভয় পেয়েছে দিদা, ফোনে কথা শুনে মা আমাকে নিয়ে ছুটে আসে দিদার বাড়িতে। যখন দিদার বাড়িতে আসে তখন দিদা দেখছে ভয় একদম আকৃষ্ট হয়ে চুপ করে খাটের কোণে বসে আছে। দাদু দিদাকে সান্ত্বনা দিচ্ছে। না কি হয়েছে? হয়েছে এইটাই, সন্ধ্যার আগে চেতনি অনেক বড় বাড়ি, চারপাশে গাছগাছালি ভর্তি, মশার উপদ্রব হওয়ার জন্য জানলা গেট সব কিছু বন্ধ করে রাখে। হঠাৎ করে দিদা যখন ঘরে প্রবেশ করে, একটি ঘরে, বলছে জানলায় রীতিমতো কবজা করে আটকানো, জানলার যে মানে আটকানোর জায়গাগুলো থাকে, ছিটকানি যেগুলো বলে, ছিটকানি রীতিমতো আটকানো, লক করা, গেটও বন্ধ। বলছে আমি এই ঘরে ঢুকতে ঢুকতেই সব জানলাগুলো ধাপ ধুপ ধাপ করে খুলে গেল। দিদা এই জিনিসটা দেখা মাত্র চিৎকার করে ভয় পায়। তারপর মাম্পির মাকে ডাকে, বলছে যে আমি খুব ভয় পেয়েছি, এরকম হলো। এবার কথা হচ্ছে ওই দাদু দিদা কিন্তু জানে যে বাড়িটা ঠিক ভালো না, বহুবার বাড়িটায় পুজো করেছে, তারপরেও কোনো রকম কিছু কিন্তু হয় না। তো ভয় পাওয়ার কারণে দাদু আর দিদা বলল মাম্পির মাকে যে পাড়ায় সবাইকে নেমন্তন্ন করতে যাব, কালকে বাড়িতে সত্যনারায়ণের পুজো দেব। খুব ভালো কথা। সেরকম কথা মতো কাজ। পরের দিন সকালবেলা একটা রিক্সা নিয়ে চলে গেল বাছার দোকান করতে, মাম্পির মা, সাথে ওই দিদা দাদু। আর সবথেকে বড় কথা, মাম্পি এটাও জানান যে ওই দিদা দাদু এরকম একজন মানুষ ছিলেন, সফট কাইন্ড হার্টেড পার্সন বলা যায়। উনি এত ভালো ছিলেন, ওই রিক্সাওয়ালা যিনি ছিলেন ওনাকে ঘুরে বাজার করার থেকেও যা ভাড়া হয় তার থেকে অধিক ভাড়া দেয়, সাথে ওনাকে খাওয়ায়। তারপর কিছু বাজার ওই রিক্সাওয়ালার দাদার বাড়ির জন্য কিছু মালপত্র বাজার করে কিনে দেয়। আচ্ছা, এবার এতদূর আমি তোমাদের বললাম যে ওনাদের অ্যাকচুয়ালিও নেচারটা কেমন ছিল, ওনারা খুবই ভালো মানুষ। তো মাম্পি বলছে দিদিভাই পরের দিন বাড়িতে পাড়ার প্রত্যেকটা বাড়ির লোকের নেমন্তন্ন ছিল, সেই বাড়িতে খাওয়ানো দাওয়ানো, সত্যনারায়ণের পুজো খুব ভালো করে বড় করে করা হলো, যাতে এই ভুতুড়ে কাণ্ডগুলো একটু কমে। একদিন দিন আসলো এরকম, দাদু আর দিদা বলল যে তোরা রাতে থাকিস, তোদের দায়িত্বে বাড়িটা দিয়ে গেলাম, আমরা মুম্বাই চলে যাচ্ছি। ট্রেন ছিল দাদু আর দিদার, দুপুরবেলা দাদু দিদা বাড়ি থেকে সকাল সকাল চলে যায়। সারাটা দিন মাম্পি আর মাম্পির মা থাকে হচ্ছে নিজেদের বাড়িতে, রাতের বেলা থাকতে যায় প্রথম সেই রাত ওই বাড়িতে।
মাম্পি বলছে, দিদিভাই আমি মনে মনে না খুব খুশি হলাম, কারণ আমাদের বাড়িটা একটাই ঘর, ছোট্ট ঘর, আর ওই দিদা দাদুর ঘরটা কত বড়। আমি ভাবলাম এত বড় বাড়িতে থাকবো। যখন গেলাম দেখলাম বাড়িতে কারেন্টের ব্যবস্থা নেই। দিদা দাদুও যখন থাকতো তখনও কারেন্ট ছিল না, কারণ দিদা দাদু তো চিরস্থায়ী ওখানে থাকে না, আসে 10 দিন থাকে, 20 দিন থাকে, চলে যায়, তার জন্য কারেন্ট নেই। বলছে মা একটা হ্যারোকিন ধরিয়ে রাখলো, আমাকে বলল যে তুই বাইরেটা শো, বাইরে একটা মাদুর পেতে দেয়, ওখানে আমি শুয়ে আছি। হঠাৎ করে আমার মা পাশের ঘরে কিছু কাজ করছিল, কারণ বাড়িটা ধুলো ময়লা, অনেকগুলো ঘর তো, মা সন্ধ্যের সময় সব ঘরটা পরিষ্কার করছে। দিনের বেলা মায়ের সময় হয় না, মা তো নিজের কাজ বাড়িতে করেন। বলছে হঠাৎ করে মা আমাকে এসে বলছে, মাম্পি চুপ করে উঠে চলে আয়। মাম্পি কিন্তু বাইরে ওই মাদুরের ওপর ঘুমাচ্ছিল। মাম্পি বলে, দিদিভাই এত ভয় পাই আমি, ছোট্ট মানুষ, তখন দেখছি আমার পাশে লম্বা একটা সাপ আমার ঠিক পাশে, সে লম্বা হয়ে সেও ওখানে শুয়ে আছে। মাম্পি যদি নড়াচড়া করতো বা কাঁদতো বা ভয় পেত, হয়তো সে তাকে কামড়ে দিত। মায়ের কথা শুনে মাম্পি আস্তে করে উঠে চলে যায়। মাম্পি বলে, দিদিভাই আমি সেদিন খুব ভয় পাই। তারপর ওই বাড়িতে লক্ষ্য করতাম নিজে থেকে সব জানলাগুলো লক করা আপনা আপনি খুলে যেত, আপনা আপনি জানলা খুলে যাচ্ছে, গেট খুলে যাচ্ছে, এরকম হতো প্রত্যেক দিন। সন্ধ্যাবেলা রাতের বেলা এটা হতো। মাম্পি যেরকম সাহসী, মাম্পির মা ওর থেকে 10 গুণ বেশি সাহসী। মাম্পির মা ভয় পেত না। মাম্পি বলে, দিদিভাই আমার মায়ের বিশাল সাহস। তো আমার মা সেই জানলা কপাটগুলো আবারও বন্ধ করত। তারপর বলছে সন্ধ্যের পর যখন আমরা ওই বাড়িতে যেতাম, তখন রাতের বেলা একবার হলেও আমাদের ওয়াশরুম যেতে হতো। ওয়াশরুমটা ছিল বাড়ির থেকে বেরিয়ে ঠিক পাশে। বলছে যখনই সন্ধ্যার পর তুমি যতবার ওয়াশরুম যাবে, দেখবে তোমার আগে একটা কালো ছায়ামূর্তি সেই ওয়াশরুমের ভিতর ঢুকে যাচ্ছে। তোমার আগে, তুমি যাওয়ার আগে সে চলে যাচ্ছে। এটা কিন্তু মাম্পির মা প্রত্যেক রাতে লক্ষ্য করত। কিন্তু ওয়াশরুম তো যেতেই হবে, ভয় পেত না। ভেতরে গিয়ে দেখতো কিন্তু কেউ নেই, কিন্তু পরিষ্কার একটা ছায়ামূর্তি কালো লম্বা সে কিন্তু ঢুকে যেত। তারপর মাম্পি বলে, দিদিভাই আমার 2 দাদা আসে, মানে আমার মায়ের 2 বোন আছে, মানে মেজো মাসি বড় মাসি, তারা মানে তাদের ছেলে, মেজো মাসি আর বড় মাসির 2 ছেলে আসে। তো মা বলল, এত বড় বাড়ি, আমার ওই ছোট্ট ঘরে তোরা কোথায় থাকবি? আমরা তো রাতের বেলা এখন এই বাড়িতেই থাকি, চল ওই বাড়িতেই তোরা থাকবি। তো তারা বলল, ঠিক আছে মাসি, তুই যেখানে থাকবি, বোন যেখানে থাকবে, আমরা ওখানেই থাকবো। তো তাদেরকে রাতের বেলা ওই বাড়িতে আমার মা নিয়ে যায়। আমার 2 মাসির ছেলে রাতের বেলা তারা শুয়ে রয়েছে। আমরা আমাদের ঘর থেকে খাওয়া দাওয়া প্রত্যেকদিন করে থাকতাম, রাতে গিয়ে শুতাম। রাত তখন ঠিক 2টো থেকে 2:30 সময়টা আমার মেজো মাসির ছেলেটা, মানে মেজো দাদা, ও ওঠে। মেজো মাসির ছেলে ওঠে ওয়াশরুম যাওয়ার জন্য। তো যখন রাত্রে 2-2:30 সময় ওয়াশরুমে যাবে বলে ও বাইরে বেরোয়, কারণ ঘর থেকে যেহেতু বাইরে বেরিয়ে যেতে হতো ওয়াশরুমে। বলছে, দিদিভাই বিশ্বাস করবে না, ওই দাদা দেখে একজন মাথায় কেউ ঘোমটা দেওয়া, সাদা লাল পাড়, একটা ধবধবে শাড়ি, মনে হচ্ছে নতুন, এক্ষুনি শাড়িটা ভেঙে পড়েছে, আর মাথায় পুরো ঘোমটা, উঠোন ঝাড় দিচ্ছে রাত্রেবেলা, মধ্যরাত। দাদা ডেকে মনে ভেবেছে হয়তো আমার মা। তো দাদা দেখে চলে যায় ওয়াশরুমে। ওয়াশরুম থেকে যখন বেরিয়ে আসছে, দাদার হাতে কিন্তু মোবাইল ফোন আছে। যখন বেরিয়ে আসছে তখন দাদা দেখছে মহিলাটি এতটা মাথায় ঘোমটা দেওয়া, ওরকম উঠোন ঝাড় দিয়ে যাচ্ছে। ওই দেখে ভাবছে দাদা, কি ব্যাপার, মাসি এই রাতের বেলা উঠোন ঝাড় দিচ্ছে কেন? তখন হাতে মোবাইল ছিল, মোবাইলের সময়টা দেখে যে রাত তখন 2:30 বাজে।
তখন বলছে রাত 2:30টার সময় মাসি ঝাড় দিচ্ছে। তখন সেই ভাই, এ মাসি তুই এত রাতে উঠোন ঝাড় দিচ্ছিস কেন? কি রে, মাথা খারাপ হয়ে গেছে নাকি? আর এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে পুরো কুয়াশা চেপে রয়েছে, তো ঠান্ডা লেগে যাবে। তুই গায়ে একটা চাদরও দিসনি। হ্যাঁ কি রে এ মাসি? সে কিন্তু ভাই বলে যাচ্ছে মাসিকে, কিন্তু মাসি মাসির মতো ঝাড় দিয়ে যাচ্ছে। যখন বারবার বলছে, সেই মহিলাটি আস্তে করে ওখান থেকে পাশে একটা সরু গলি আছে, সেই গলিতে গিয়ে সে না লম্বা হয়ে গেল। আর সে মনে হচ্ছে না হেঁটে যাচ্ছে, যেরকম শূন্যে ভাসে সেরকম ভাসতে ভাসতে সে ওখান থেকে সোজা, জঙ্গল রয়েছে, জঙ্গলের দিকে পুকুর আছে, ওই দিকে চলে যায়। এইটা দেখে সাথে সাথে ভয় পায় আর মাসিকে ফোন করে, মানে আমাদের বোনের মাম্পির মাকে ফোন করে বলছে, এ মাসি তুই কোথায় রে? তখন মাম্পির মা বলছে, কেন? আমি তো তোদের পাশের ঘরটায় শুয়ে আছি, আমি তো ঘরেই রয়েছি। বলছে, তাহলে আমি বাইরে কাকে দেখলাম? এখন উঠোন ঝাড় দিচ্ছে এই রাতে। তো খুব ভয় পায়, শরীরও খারাপ করে। পরের দিনকে তারা কিন্তু চলে যায়। বোন বলছে, দিদি ভাই আমরা কখনো কখনো গিয়ে থাকতাম, এরকম হতো। কখনো কখনো রাতের বেলা আমরা যেতামও না, নিজের বাড়িতেই থাকতাম। তারপর হঠাৎ একদিন আবারও কয়েক মাস পর দাদু দিদা ওই বাড়িতে ফিরে আসে। আর আমাকে দাদু দিদা বলে, আমাদের বাড়িতে রাতের বেলা আসবি, শুবি, আমাদের সাথে থাকবি। তো সেরকমই মাম্পির মা আর মাম্পি বোন তারা যায়, তাদের বাড়িতে থাকে। বলে, দিদি ভাই রাতের বেলা আমরা পাশের রুমে শুয়ে রয়েছি, আর যেহেতু অনেকগুলো ঘর, দিদার ডায়াবেটিস পেশেন্ট বলে দিদা একটা ঘরে থাকতো। সেই ঘরে যখন দিদা আসতো তখন কারেন্টের ব্যবস্থা করে টিভির একটা লাইন নিত, যাতে দিদা টিভিটা দেখতে পারে। কারণ দিদা সারা রাত ঘুমাতো না, দিদা কিন্তু জাগনা অবস্থায় পড়ে থাকতো। দিদা সারা রাত বসে টিভি দেখতো, আর দিদা টিভি চালানোর জন্য দাদুর ঘুম হবে না বলে দাদু পাশের রুমে শুয়ে থাকতো। আমাদের বোন বলছে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি আর আমার মা রাতের বেলা শুনছি, ছাদটা তো অনেক বড়, ছাদের ওপরে পায়ের নুপুর পরে মনে হচ্ছে কেউ দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। এই শব্দ শুধু আমার মা না, ওই দিদা আর দাদু তারাও কিন্তু ওই পায়ের নুপুরের যে শব্দ খুব ভালোভাবে তারা পেত। তো প্রায় এরকম যখন আমি মা থাকতাম, দাদু দিদা থাকতো না, তখনও রাতের বেলা ঠিক রাত 2:30-3টের সময় ওই পায়ের নুপুরের আওয়াজটা হতো খুব জোরে। মনে হতো কেউ লাপাচ্ছে, কেউ নুপুর পরে ছুমছুম ছুমছুম করে উপরে হেঁটে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে, ঘুরছে, এরকম একটা শব্দ আগেও পেত। তো সেই দিনকেও পায়। তারপর পরের দিনকে বোন বলে, দিদি ভাই সকাল হতেই চেতনিক মায়ের কাপড়ের কাজ থাকে, মা আমাকে নিয়ে বাড়ি চলে যায়। ওখানে দাদু আর দিদা আছে। বলছে, হঠাৎ করে পরের দিন আমরা শুইনি, কারণ দাদু দিদা তখন আমাদের আর সেদিন শুতে বলেনি। চেতনিক দাদু দিদা বাড়িতে ছিল। প্রায় রাত্রেবেলা 2টোর সময় আমার মায়ের ফোনে রিং হচ্ছে। মা সাথে সাথে উঠে হুড়মুড়িয়ে ফোনটা ধরে বলছে, হ্যালো। তখন মাকে দাদু বলছে, এই তাড়াতাড়ি একটু বাড়িতে আয় তো, সর্বনাশ হয়ে গেছে, তো তাড়াতাড়ি তুই মেয়েটাকে নিয়ে বাড়িতে আয়। মা এই কথা শুনে আমাকে নিয়ে ছুটতে যায়। যখন গেলাম তখন দেখলাম দিদা অজ্ঞান অবস্থায় উঠোনের মধ্যে গ্রিলের ভেতরে যে বারান্দা, ওখানে পড়ে আছে। চেয়ারটা একদিকে পড়ে আছে, দিদা মাটিতে লুটিয়ে আছে। মা আর দাদু ধরে খাটে নিয়ে গিয়ে শোয়ানোর পর জানা যায় যে দিদা অজ্ঞান হয়ে গেছে। দিদাকে অনেক করে ভোরের বেলায় জিজ্ঞেস করা হয় যে, তুমি অজ্ঞান কেন হয়েছিলে, কি এমন দেখেছিলে, তুমি কি ভয় পেয়েছো? দিদা বলে যে, না আমি ভয় পাইনি, আমি এমনি শরীরটা খারাপ লাগছিল, উঠে আসতে পারিনি, ঘরে অজ্ঞান হয়ে যাই। খুব ভালো কথা। দাদু
ওখানে ডাক্তার দেখায়। 2 দিন মতো ছিল দিদা আর দাদু। তারপর দাদু দিদাকে নিয়ে ওখান থেকে মুম্বাই চলে যায়। বলছে দিদিভাই রাতের ট্রেন ছিল, দাদু আর দিদা চলে যায়। বলল ওখান থেকে টাকা পাঠাবো, তোদের কোনো অসুবিধা হবে না। যখন থাকতো না তখন দাদু আর দিদা কিন্তু সত্যি টাকা পাঠাতো মাম্পির পড়াশোনার জন্য আর ওর মায়ের জন্য টাকা পাঠাতো, যেহেতু ওরা রাত্রে বাড়িতে থাকতো। যখন ট্রেনে করে তারা মুম্বাই ফিরছে তখন দাদু দিদাকে জিজ্ঞেস করে, আচ্ছা সত্যি করে বলো তো, তুমি 2 দিন আগে রাতের বেলা টিভি দেখতে দেখতে ঘরে হঠাৎ তুমি বারান্দায় কেন গেছিলে? দিদা জানায়, আমার ঘুম হচ্ছিল না, আমি বারান্দায় কিছু আওয়াজ পাচ্ছিলাম, তাই আমি ভাবলাম চেয়ারটা নিয়ে বারান্দায় বসি, তাই বসেছিলাম। আমার সাথে এমন একটা জিনিস ঘটে, আমি না খুব ভয় পেয়েছি, আমার শরীরটা ভাবলে খুব খারাপ লাগছে। দিদা ওই শীতের মধ্যেও দরদর দরদর করে ঘামছে টেনে। দাদু তখন রাতের বেলা দিদাকে জিজ্ঞেস করে, তুমি কি দেখেছো? দিদা বলে, আমি রাতের বেলা দেখি ওই যে বাড়ির সামনে উঠোন, ওখান থেকে একজন মহিলা লাল পাড় সাদা শাড়ি পরা ঘোমটা দেওয়া, সে হাঁটাহাঁটি করছে, একবার যাচ্ছে আসছে। আর আমি আরেকটা ফুটেজ তোমাদের সাথে শেয়ার করব। ওই বাড়িটা থেকে সোজা চলে গেলেই পরে হচ্ছে ওই দাদুর আর দিদার বড় ভাসুরের বাড়ি, যারা একটু ভেতর দিকে থাকে ওই রাস্তা দিয়ে সোজা, কিন্তু তারা ওখান থেকে যাওয়া আসা করে না, তারা অন্য দিক দিয়ে যায়, কারণ ওই বাড়িটা পরিতপ্ত ভুতুরে বাড়ি, সবাই জানে। তো বোন এটাও জানায় যে দিদিভাই তোমার ঘটনা আমাদের সাঁইথিয়ায় বীরভূমে অনেক বাড়িতেই চলে, যার কারণে ওই বাড়ির আসল পাড়ার নামটা এখানে হাইট রাখা হয়েছে। যাই হোক, বলছে দিদা ভাবে ওই বাড়ির মানে তার যে বড় ভাসুর থাকে, ভাসুরের বৌমা আছে, তো ভাবছে তারা হয়তো রাতের বেলা ট্রেন ধরবে, কোনো জায়গায় ঘুরতে যাবে, যার কারণে হয়তো ওখান থেকে যাওয়া আসা করছে। তো দিদা ওই বারান্দায় বসে বলছে, বৌমা তোমরা রাতের বেলা কোথায় যাচ্ছ? কোথাও কি বেড়াতে যাচ্ছ নাকি? রাতের বেলা ট্রেন আছে? এত সকালে তোমরা, এখনো তো ভোর হয়নি, এত রাতে তোমরা কোথায় যাচ্ছ? একজন মহিলাকেই দেখছে ওরকম মাথায় ঘোমটা দিয়ে যাওয়া আসা করতে। দিদা যখন বারবার বলে যে, ও বৌমা তুমি আমার কথা শুনতে পারছো না, তোমরা কোথায় যাবে? এই কথা বারবার বলাতে সেই যে মহিলাটি দিদার দিকে ঘুরে তাকায়। বলছে যখন ঘুরে তাকায় তখন তার সারা শরীর এতটাই কালো কুসকুসে, মনে হচ্ছে যে এরকম কালো গভীর আমাবস্যার রাতেও হয় না, এতটাই কালো। আর তার শুধু কপালে জলজল করছে বড় একটা লাল সিঁদুরের টিপ, যেটা দিয়ে মনে হচ্ছে যেন আলো বেরোচ্ছে। এত ভয়ঙ্কর তার মুখ, দিদা দেখে অজ্ঞান হয়ে যায়। এই কথাটা টেনে যখন দাদুকে বলে, দাদু তখন বলছে, কি বলছো তুমি? তাই নাকি? দিদা বলছে, বিশ্বাস করো আমি দেখেছি, আমার শরীর খুব খারাপ লাগছে। দিদা এই কথাটা যখন জানিয়ে ফেলে দাদুকে, যদি না জানাতো তাহলে হয়তো দিদা আজ জীবিত থাকতো। দিদা কিন্তু জানানোর সাথে সাথে টেনেই মারা যায়। ভাবো দর্শক বন্ধুরা, কতটা ভয়ঙ্কর ঘটনাটা। আমরা জানি এরকম অনেক অনেক এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নানা জায়গায় হয়। আমরা শুনেছি, ইতিহাস সাক্ষী, যে বলতে গেলে সে বোবা হয়ে যায়, মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায়, না হলে সে মারা যায়। আর আজকের ঘটনাটা চেতনিক, সে মুখটা দেখেছিল, যতদিন না বলেছে দিদা, সে কিন্তু ভয়ে ভয়ে বেঁচেছিল। যখন বলে ফেলে দাদুকে, তারপর সাথে সাথে টেনেই কিন্তু দিদা মারা যায়। তাহলে ভাবো, এবার বাড়িটার ফুটেজটা তোমাদের আরও একবার শেয়ার করলাম, দেখে আসো।
তো দর্শক বন্ধুরা, তোমরা বাড়িটা দেখলে। এবার আমাদের এই মাম্পি বোনের জীবনে গত বছর শীতকালে, ভরা শীতে সন্ধ্যাবেলায় একটা সাঁকো বা ব্রিজ বলতে পারো, ওখানে একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটাও তোমাদের সাথে শেয়ার করব। আরও একটি ঘটনা মাম্পি ফুটেজ সহকারে পাঠায় গ্রামের এক শ্মশানের, যেটা মাঠের উপর অবস্থিত। সেইটা আসবে হচ্ছে আমাদের শোনা কথায় সোমবারে, ফুটেজ সহকারে। আরও ভয়ঙ্কর একটা ঘটনা, শুনলে না গায়ের লোম সমানে কাটা দেবে। তবে সেটা আমি আগামী সোমবারের জন্য শোনা কথার চ্যানেলের জন্য রাখছি। তবে এখন আমি যে মাম্পির নিজের চোখে দেখা একটা ঘটনা বলবো। এখন মাম্পি অনেক বড় হয়ে গেছে। মাম্পির এখন 21 বছর বয়স। মাম্পি বলে, দিদি ভাই, আমি গত বছর শীতের সময়, খুব ঠান্ডা, আমাদের ওখানে একটা ব্রিজ আছে, আমি নামটাও তোমাদের বলছি, ওয়েট করো। আমি জায়গার নাম মনে রাখতে পারবো না, ঠিক সেই কারণেই আমি কিন্তু মাম্পির কাছ থেকে জায়গার নামগুলো আলাদা করে লিখে নিই, কারণ আমার তোমাদের কাছে শেয়ার করতে সুবিধা হবে, কারণ ঘটনাটা যেহেতু সত্য ঘটনা। আচ্ছা, এই ঘটনাটা হয় হচ্ছে সুরি তিলপাড়া মাহিরুল ব্রিজ এর ঘটনা বলছি। যারা ওখানে থাকো ওইদিকে তারা জানতে পারবে। বলছে, দিদি ভাই, ওই যে ব্রিজটা, ওইটা হচ্ছে একটা নদীর একদম পাড়ে। তো ওখানটা যেহেতু গাড়ি চলাচল করে না, ব্রিজটা তখন সবে হচ্ছে, ওখানে ওই অনেক ছেলে মেয়ে বা বন্ধু বান্ধব, তারপর ফ্যামিলির কেউ আসলে ঘুরতে, পরিবেশটা খুব সুন্দর। ওখানে সন্ধ্যাবেলা অনেকেই ভিড় জমায়। বলে, আমি যাই, আমার এক বন্ধুর জন্য আমি মাংস আর নানপুরি রান্না করে নিয়ে যাই। তো আমরা প্রায় ওখানে যেতাম, দুই বন্ধু আমরা বসে ওখানে একটু ভালো কিছু মাছ মাংস এসব রান্না হলে নিয়ে গিয়ে খেতাম। ওখানে খাবারের দোকানও আছে, ভ্যানে করে চপ ঝালমুড়ি এসবও বিক্রি হয়, ঘুগনি তেলে ভাজা। তো সেগুলোও খেত। ওখানে একটা মানে সন্ধ্যাবেলা প্রচুর লোকের আসর বসে, বন্ধু বান্ধব যায়, খুব সুন্দর নদীর পাড়ে। বোন বলছে, দিদি ভাই, আমার একটা স্কুটি আছে, একটা বাইক আছে, আমি কখনো বাইকও চালাই, আবার আমি স্কুটিও চালাই। বোন বলছে, আমি স্কুটি নিয়ে যাই, আমার স্কুটির যে সিটটা আছে তার নিচে একটা জায়গা থাকে, আমরা সবাই জানি মোটামুটি। ওখানে বোন মাংস আর নানপুরি নিয়ে যায়। বলছে, ব্রিজের ওখানটা এতটা ভিড়, বসার জায়গা নেই। তো আমার বান্ধবীকে বললাম যে, চল আমরা ব্রিজের একটা সাইডে ঢাল আছে, নিচু জায়গা, আমরা ওখানটা বসে খাবো। তো বলল, ঠিক আছে। বোন বলছে, আমি ব্রিজের ওপর গাড়িটা রেখে আমি টিফিন গাড়িটা নিয়ে ওখানে যাই। ও বলল যে, এখানটা অন্ধকার, হালকা আলো, শীতের সময় নদীর ধারে, আরও বেশি ঠান্ডা, সাথে একদম কুয়াশা ঘেরা একটা পরিবেশ। বলছে, আমরা ওখানে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিজেরা সবে মাংসর বাটিটা খুলেছি। তো ব্রিজের ওখানটা নিচেটা না অনেক কাগজ, প্লাস্টিক, পেপার, তারপরে ওই থামসাপের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল, নানা রকম জিনিস জমায়েত হয়ে রয়েছে। অনেক সাদা সাদা কাপড়, মাটির হাঁড়ি ভাঙা। তো বোন দেখছে এটা খচখচ খচখচ করে শব্দ হচ্ছে, ভাবে হয়তো কুকুর বা বিড়াল ইঁদুর করছে। অনেকক্ষণ ধরে আওয়াজটা হচ্ছে, সাথে একটা গুগানির শব্দ, ঠিক ঠিক এরকম একটা গুগানির শব্দ বোনের কানে আসে, সাথে বোনের যে বন্ধু ছিল তারও কানে আসে। বোন তখন বলছে, এই এতক্ষণ ধরে খুচখুচ করে শব্দ হচ্ছিল, এখন গুগানির শব্দ আসে, কি ব্যাপার বলতো? তখন সেই বন্ধু বলছে, আরে ছাড় না, ও কুকুর বিড়াল হয়তো নিচে রয়েছে, মারপিট করলে অনেক সময় হয় না, দুজনে দেখবে গছরায়। তো বোন বলছে, না না, ওরকম তো বিড়াল কুকুরের গছরানোর মতো শব্দ না, আমার মনে হচ্ছে অন্য কিছু। বোন প্রথমে বলেছি খুব সাহসী, বোনের মা আরও সাহসী। তা মা সাহসী হলে মেয়ে তো সাহসী হবেই, এটা তো আমরা জানি, এটা স্বাভাবিক ব্যাপার।
বোন তখন সেই বন্ধুকে বলে, এই তুই আমার হাতটা ধর, আমি নিচে নামবো। বোন কি করে, ওই ব্রিজের নিচে নামে। যখন নিচে নামে, বোন বলছে, দিদিভাই তুমি বিশ্বাস করবে না, যেরকম মানুষ মারা গেলে সাদা কাপড় দিয়ে পুরো জড়িয়ে রাখে, ঠিক ওই রকম সাদা কাপড়ে জড়ানো একটা 5.5 থেকে 6 ফুট হাইটের কোনো দেহ মনে হচ্ছে ব্রিজের নিচে থেকে ঝুলছে, সাদা কাপড়ে মোড়ানো, ব্রিজের নিচ থেকে, মানে পাটা ব্রিজের কাছে আর নিচে একদম ঝুলছে, ঝুলন্ত অবস্থায়। বোন যখন এইটা দেখে, আর ওই যে সাদা কাপড়ে মোড়ানো দেহ, ওইখান থেকে কিন্তু গোগানির শব্দ আসছে। একটা মানুষ যদি হয়, কি করে হতে পারে যে সে ব্রিজ থেকে ওরকম শূন্যে ভাসছে আর গুগাচ্ছে, তাও পুরো কাপড়ে মোড়ানো। বোন তখন সাথে সাথে বলছে, এই আমাকে হাত ধরে তোল তোল, তাড়াতাড়ি তোল। যখন টেনে তোলে, ও সাথে সাথে ওই টিফিনকারী খাবার মাংস ফেলে দিয়ে ছুটে উপরে উঠে যায়। যখন ব্রিজে ওঠে, তখন থেকে ব্রিজে মোটামুটি লোকজন ফাঁকা হয়ে গেছে, খুব কম সংখ্যক লোক। ঠান্ডাকাল, যে যার মতো একটু নেশা টেশা করতেও আসে, খেয়ে যার মতো গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। তখন যে তেলে ভাজা চপ ঝালমুড়ি যারা বিক্রি করে ভ্যানে করে, এক কাকু আর কাকিমা, তারা তাদের দোকান হয়ে গেছে, উপরে ব্রিজ ফাঁকা হয়ে গেছে, ঠান্ডা বাড়ছে, 9টা 9:30 বাজে সময়টা। আমি জিজ্ঞেস করি, বোন বলে, দিদিভাই 9টা 9:30 সময় পুরো ফাঁকা, 2-4 জন রয়েছে। তখন আমি গাড়ি ঘোরাতে গিয়ে দেখছি ওই কাকু কাকিমা তাদের ভ্যান নিয়ে, তাদের ব্যবসা হয়ে গেছে, বাড়ি ফিরছে। বোন দৌড়ে গিয়ে বলে, ও কাকিমা, আমি একটা কি দেখলাম। কাকিমা চেনে, তারা যায় খায়। কাকিমা তখন বলছে, কি দেখেছিস? বোন বলে যে, কাকিমা আমরা ওখানে বসে এরকম মাংস এনেছিলাম, খাবো, বের করেছি, মাংসর যে বক্সটা খুলেছি এরকম আওয়াজ আসছিল, তারপর আমি নিচে নেবে এরকম দেখি। তখন কাকিমা বলছে, তুই কি পাগল? ওখানে শ্রাদ্ধ শান্তির কাজ হয়, ওখানে যারা মারা যায় তাদের কাপড় ফেলে, যাদের কামান হয়, নখ চুল কাটাই হয় ওইখানে, নদীর পাড়ে, গঙ্গা নেই তো ওখানেই হয়। মরা মানুষের মৃতদেহের ওখানে যত কাপড় জামা সব ওই সাদা সাদা কাপড়গুলো দেখছিস, সেগুলো ফেলা হয়। ওখানে তো খারাপ, দেখছিস না কত মাটির ভার ভাঙা অবস্থায় পড়ে আছে, ওখানে কেউ নাবে? ওই জায়গাটা তো ভালো না রে। বোন বলে, দিদিভাই ওর পর থেকে আমি ভুল করেও ওই যে ব্রিজ, আমি আর ওই ব্রিজে যাই না। ঘটনা দুটো একদম বাস্তব, যদিও বোন ব্রিজে যায় না বলে ব্রিজের ফুটেজটা দেয়নি, তবে বোন ওই গ্রামের একটি শ্মশানের, বাড়ির একদম পেছনে বোনদের একটা গ্রামের শ্মশান আছে, যেই শ্মশানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। বোন শুধু না, তার সাথে আরও 4 জন নিজের চোখে দেখে। সেই ঘটনাটা আসবে শোনা কথায়। সাথে থাকো, কমেন্টে লিংক দেওয়া থাকবে ভূত সত্যি শোনা কথা আর আমার ইনস্টার স্টোরি টেলার শোনা। যদি তোমরা চাও অবশ্যই লিংকে গিয়ে ক্লিক করে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখো। আর আমি তোমাদের তাড়াতাড়ি নামগুলো বলে দিই, যারা যারা তোমরা কমেন্ট করেছো। একটা কমেন্ট আমি আজকে তোমাদের সাথে পড়ব, সেটা হচ্ছে কাবেরী দত্ত লিখেছেন, বাংলাদেশ থেকে কাবেরী দত্ত। দেখছি হালকা শীতের নরমে গরমে কেমন আছো সোনা? আমি ভালো আছি। নিজের নাম দ্বিতীয় কারোর মুখে শুনতে বেশ ভালো লাগে, আর সেটা যদি হয় কোনো জনপ্রিয় চ্যানেলে, তাহলে ভালো লাগার মাত্রা বহু গুণ বেড়ে যায়। সবই তো তোমাদের জন্য। আমারও আজ আমারও আজ ভালো লাগলো, তবে আজকের গল্পটা তোমার মুখে শোনা অনেক গল্পের মধ্যে আমার কাছে একদম অন্যরকম লেগেছে। শুধু সন্তান জন্ম দিলেই হয় না, শিক্ষকও একজন পিতৃসম, কারণ তিনি ছাত্রদের মাঝে শিক্ষা আর নৈতিকতার জন্ম দিয়েছেন। তিনি যে নিজে হাতে সুসন্তান গড়ে তুলতে পেরেছেন তার উদাহরণ তার 72 বছর বয়সে ছাত্রদের কর্তব্যবোধ থেকে তিনি পাচ্ছেন। ওনাকে আমার প্রণাম জানাই, আর তোমাকে অনেক ভালোবাসা, লাভ হার্ট। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। সত্যি
আমি যে ঘটনাটা আমাদের মাস্টারমশাইয়ের শেয়ার করেছিলাম, সত্যি ঘটনাটা ভয় লাগার সাথে সাথে অনেকটা শিক্ষার বিষয়, জানার বিষয় আছে, যেটা শেষ আমার ঘটনা ছিল। আচ্ছা, এবার আমি নামগুলো বলবো। দিদিভাইয়ের আমি কমেন্টটা পড়লাম, কারণ কমেন্টটা সত্যি খুব ভালো লেগেছে, আর কমেন্টার মধ্যেও অনেক কিছু বোঝার আছে, যার কারণে শেয়ার করলাম। এবার নামগুলো বলি। শারমিন আক্তার, বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত মোহনপুর থানা থেকে আমি শুনছি, আপনার ঘটনাগুলো ভালো লাগে, অসংখ্য ভালোবাসা নিও। তারপর ভারতী মোবাইল, তারপর শ্রেয়াস, তারপর কিষাণু মান্না, ইন্দ্রাণী চ্যাটার্জি, তারপর কমেন্ট করেছো পিয়ালি রয়, নিতাই সরকার, তারপর কমেন্ট করেছো এস কে কালিম দাদাভাই, সচরিতা দত্ত, তারপর নিহা মাইতি, তনু নন্দী, পম্পা রয়, মৌয়া পাল, তারপর কমেন্ট করেছো স্বপ্না হালদার, রিনা সিনহা, পিয়ালি ভারদ্বাজ, তারপর কমেন্ট করেছো দেবস্মিতা চক্রবর্তী, তারপর কমেন্ট করেছো সিনার সুবীর, তারপর কমেন্ট করেছো জয়িতা লাইফস্টাইল থেকে, তারপর কমেন্ট করেছো সুজাতা দাস, তারপর মিতালি, হ্যাঁ মিতালি মুখার্জি, তারপর কমেন্ট করেছো বিন্দাস লাইভ থেকে বৃষ্টি, তারপর কমেন্ট করেছো সুপর্ণা, তারপর কমেন্ট করেছো রিয়া দেবনাথ, তারপরে প্যান্থার গেমিং ওয়াইটি, মৌমিতা দাস, গার্গী সুর, তারপর কমেন্ট করেছো এস কে মুসিওয়ার রহমান, সুপর্ণা, সুমনা ভট্টাচার্যী, তারপর কমেন্ট করেছো প্রিয়াঙ্কা ঘোড়ই, তারপর কমেন্ট করেছো সায়নী চক্রবর্তী, বি ডিএসএস বি ফ্যামিলি কমেন্ট করেছো, তারপর প্রদীপ দাস, দেবাশিস ভট্টাচার্য কমেন্ট করেছো, তারপর পূজা যাদব, সরস্বতী দে, তারপর কমেন্ট করেছো আদিপুর গার্লস হাই স্কুল, তারপর কমেন্ট করেছো প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ, বাবলি মল্লিক, দেবাশিস পাত্র, বিটুর, তারপর কমেন্ট করেছো সঙ্গীতা, তারপর কমেন্ট করেছো স্বপ্না রাউত, তারপর কমেন্ট করেছো জ্যাক ঘোষ, তারপর স্বপ্না বাজাল দিদিভাই, তারপর কমেন্ট করেছো সোমা কর্মকার, তারপর কমেন্ট করেছো আব্দুল হক ভাই, পিন্টু ঘোষ, সারিনা উদ্দিন, রিঙ্কু সরকার, তারপর কমেন্ট করেছো মন্টু দাদা ভাই, তারপর শ্বেতা বিশ্বাস, তনু নন্দী, শুভশিরিষ ফুড হাউস, পিঙ্কি খাতুন, শুভজিৎ দাস, তারপর প্রকাশ, মঞ্জুষা নন্দী, রিনা সিনহা, নৌওয়ান ভাই আমাদের, তারপরে ঈশানী বিশ্বাস, টুম্পা বিশ্বাস, বনানী কর্মকার দিদিভাই, জিৎ, তারপরে কমেন্ট করেছো অনামিকা নন্দী, তারপর কমেন্ট করেছো নায়ন সিং, মৌ ঘোষ, প্রসেনজিৎ চ্যাটার্জি, মুকুল দেবনাথ, বনানী কর্মকার দিদিভাই দুবার, বৃষ্টিও দুবার কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো মিনু সিং, তারপর কমেন্ট করেছো রূপা দে, মঞ্জুষা নন্দী, চন্দনা গোপে, তারপরে সুজাতা ব্যানার্জি, আচ্ছা তারপর করেছো শোভা ডি কস্টা, তারপর কমেন্ট করেছো ক্রিয়েশন অফ তোতা, তারপর রবিন হাজারি, আর ভারতী মোবাইল আমি হয়তো আগেও বলেছি, পিঙ্কি সাহা কমেন্ট করেছো, তো সোনালি পল কমেন্ট করেছো, এম এস বিউটি, ক্রিয়েশন অফ তোতা, গৌরী বসাক, রাজীব জয়সওয়াল কমেন্ট করেছো, মিতালি মিস্ত্রি কমেন্ট করেছো। তো এখন আমি পারমিতা সাহা আর স্বপ্না হালদার, আচ্ছা অনেক কমেন্ট আছে, দেখো এত কমেন্ট পড়তে গেলে তো এখন ঘটনা শেষই হবে না। জলি নন্দী, আমি যতগুলো কমেন্ট পেরেছি সবারই কিন্তু নাম নিয়েছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আবারও আগামীকাল রাত ঠিক 10:30টার সময়। আর হ্যাঁ, শোনা কথায় সোমবার দিনকে কিন্তু ফুটেজ সহকারে এই আমাদের মাম্পি বোনের যে শ্মশানের ঘটনার সাথে পুরো শ্মশানটা তোমাদের দেখাবো। সাথে থেকো, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখে
আর ভূত সত্য আমার প্রিন্স যে ঘটনাগুলো তোমাদের সামনে শেয়ার করছে, তোমরা সবাই বলেছো প্রিন্সের গলার ভয়েস ইউনিক, দারুণ মিষ্টি, ওর ভয়েসে ঘটনা শুনতে তোমাদের খুব ভালো লাগে। এরমভাবেই আমাদের সাথে থেকো, আমাদের অনুপ্রেরণা উৎসাহ দিতে থাকো, আর তোমাদের জন্য সত্য ঘটনা ফুটেজ সহকারে আমি তুলে ধরবো সব সময়। আর তোমরা যারা ফটো পাঠাচ্ছ, আমি নানা রকমভাবে তোমাদের চেষ্টা করছি সাহায্য করার, করে দিচ্ছি। যদি একটু দেরি হয়ে যায় তো কেউ রাগারাগি করো না, সবই তো সময়ের ব্যাপার, বুঝতেই পারছো। তো সাথে থেকো, আমিও সাথে আছি, পাশে আছি। আজকের মতো টাটা, গুড নাইট, চলো।